কাকে চাই? জি, আমি এসেছি আপনার ম্যাডামের কাছে, মিলি ম্যাডাম। চেনেন তো? জি চিনি। আমি ওনার বন্ধু। দরজাটা খুলুন। আপনার বন্ধু? স্যার, আপনার সাথে তো কোনো গাড়ি নাই, দেখলাম রিক্সা থেকে নামলেন। জি, আমার কোনো গাড়ি নেই, আমি রিক্সা দিয়ে চলাচল করি। এক অফিস থেকে আরেক অফিস যাই, বাসে টেম্পোতেও চলি। স্যার, হয়েছে কি, ম্যাডাম আর সাহেব সে রাত 2টা বাজে ক্লাব থেকে আইছে। এটা আমার কার্ড। স্যার, ম্যাডাম আপনার কেমন বন্ধু? ম্যাডাম আমার কেমন বন্ধু সেটা আমাকে জিজ্ঞেস করছেন কেন? এই কার্ডটা নিয়ে যান, ওনাকে দেখান, ওনার কাছে জিজ্ঞেস করুন আমি ওনার কেমন বন্ধু। যান, আমি এখানে দাঁড়িয়ে আছি, কোনো টেনশন নেই, যান। হ্যালো, হ্যাঁ বলো। তুমি কোথায়? আমি এই তো মিলির বাসার সামনে রাস্তায় দাঁড়িয়ে আছি। রাস্তায় দাঁড়িয়ে আছো কেন? না, দারোয়ান গেছে মিলিকে আমার ভিজিটিং কার্ডটা দেখাতে, তাই দাঁড়িয়ে আছি। তুমি দারুণকে বলনি তুমি যে মিলির ফ্রেন্ড? না, হ্যাঁ সেটা বলেছি, কিন্তু অনুমতি মিললেই ভেতরে ঢোকা যাবে। কিন্তু এই রোদের মধ্যে তুমি রাস্তায় কেন দাঁড়িয়ে থাকবে? এটা তো তোমার আমার চিলেকোঠার ঘর না, যে দরজা খুলেই ভিতরে ঢুকে যাব। এটা হচ্ছে প্রাসাদময় অট্টালিকা, চাইলেই ভিতরে ঢোকা যায় না। কি রে, কি দেখছিস? না, এই যে তোদের পাহাড় সমান ধন সম্পদ, বাড়ি গাড়ি, জৌলুস, এগুলো আসলে নিজের চোখে না দেখলে আমি বুঝতে পারতাম না। এসব কিচ্ছু না। তোর দারোয়ান তো আমাকে ঢুকতে দিতে চাচ্ছিল না। তুই বস না, বস 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 বস। অনেকদিন পর এলি, বল কেমন আছিস? ভালোই আছি। জয় আর আমার টোনাটুনির সংসার। তোর মতো এমন প্রাসাদে থাকি না। আমাদের বাড়িতে দুটো ঘর, বাড়ির সামনে এক চিলতে ছাদ, আর সেই ছাদে একটা বিশাল আকাশ। জয় পাঠালো, বলল তোর আর মহসিন ভাইয়ের দুটো ইন্স্যুরেন্স পলিসি করাতে। জয় আমাকে বলেছে। হ্যাঁ, তোর মতো বড় লোক বন্ধুর কাছে পলিসি আশা করতেই পারি। অফকোর্স। আচ্ছা, মহসিন ভাই কোথায়? ঘুমোচ্ছে। আসলে ওই গতকাল রাতে একটা পার্টিতে ছিলাম, মানে উইকেন্ড মানেই হচ্ছে পার্টি প্রোগ্রাম, সারা রাত জেগে মাস্তি। এখন ঘুমোচ্ছে। এক কাজ কর না, তুই পেপারসগুলো আমার কাছে দিয়ে যা, আমি ও ঘুম থেকে উঠলে বলবো, আর তুই ওর সাথে অফিসে গিয়ে সরাসরি কথা বলে নিস। তোদের বড় লোকদের ব্যাপার স্যাপার, মাস্তি পার্টি, ঠিক আছে। আর বলিস না, তোদের মহসিন ভাই, সে তো বিশাল ব্যাপার, মানে ও না কেমন যেন 2 হাতে টাকা উড়ায়। আরে সেদিনই তো সিঙ্গাপুর মালয়েশিয়া ঘুরে এলাম। প্রতি মাসে কোথাও না কোথাও তাকে যেতে হবে, বিয়ের পর থেকে। আজ এখানে তো কাল ওখানে। আই এম সিম্পলি টায়ার্ড। মানে বিদেশেও ঘুরতে কারো টায়ার্ড লাগে এই প্রথম শুনলাম। তবে শুনেছি অমৃতেও অরুচি ধরে। এই যে পেপারগুলো এখানে রাখলাম। আমার বাসায় কোনো কিছু, মানে কোনো শোপিস আর কি, বাংলাদেশি না। দেখ, দেখেছিস এটা? এইটার দাম হচ্ছে ৭৮,০০০ টাকা, প্যারিস থেকে নেয়। মানে কি আছে, কেউ দেখলে বলবে এটার দাম ৭৮,০০০ টাকা? গোল্ড প্লেটেড, এই জন্য দাম বেশি। আর এই যে ল্যাম্প,
তুই বল এই ল্যাম্পের মধ্যে কি আছে, কি এমন কি? নর্মাল একটা ফেব্রিক রে ভাই, এইটার দাম নাকি বাংলা টাকার 1,20,000 টাকা। আমি দাম শুনে বললাম না না নেব না, কিন্তু না, ওর কথা হচ্ছে পছন্দ হয়েছে, তোমাকে নিতেই হবে নিতেই হবে নিতেই হবে। তাহলে তোর তো সুখের সীমা নেই। তুই না ভার্সিটিতে অনেক ভালো গান করতি, এখন কি গান করিস নাকি ছেড়ে দিয়েছিস? আরে না, টানাটানি সংসার, সব কিছু গোছাতে গোছাতে সময় পার হয়ে যায়, একদমই সময় হয় না। কিন্তু তারপরও দু একবার চেষ্টা করে দেখেছি, কিন্তু আমার নিজের কাছে মনে হয় বেসুরো হয়ে গেছি। শোন না, একদিন আয় না জয়াকে নিয়ে বাসায় আড্ডা দিই। মহসিন আবার খুব আড্ডাবাজ লোক তো, ও গান বাজনা খুব পছন্দ করে। বাড়ির মধ্যে তো প্রায় প্রায় ওই যে সেলিব্রিটি সিঙ্গারদেরকে নিয়ে আসে, গান শোনে, রাতভর তারা গান গায় আর আমরা রাতভর গান শুনি। আরে ওই দিন তো ওই যে শারমিন, তারপর স্বীকৃতি, সোনালী চৌধুরী, এরা সারাটা রাত গান করেছে আর আমরা সারাটা রাত গান শুনেছি। আচ্ছা শোন, আজ বরং আমি উঠি, হ্যাঁ? এই পেপারসগুলো একটু যত্ন করে রাখিস। আচ্ছা দেখবো, কিন্তু উঠি উঠি কি, এতদিন পর এসেছিস, অ্যাটলিস্ট লাঞ্চ কর তারপর যা। জয়া না খেয়ে বসে থাকবে আমার জন্য, মানে সারা সপ্তাহ তো আমার অফিসে, ওর স্কুল, আজকে শুক্রবার, একটু সময়টা কাটাচ্ছি তাই একসাথে, বুঝছিস? আচ্ছা তুই যদি কোনো কিছু মনে না করিস, মানে তোকে যদি আমি একটা পার্সোনাল কোয়েশ্চেন করি, অ্যান্সার দিবি? তো বল। মানে জয়া তো অনেক ভালো ফ্যামিলির একটা মেয়ে, বিয়ের পরে মানে তুই একটা জব করছিস, ও একটা স্কুলে টিচিং, আই মিন হিসাবের ব্যাপার তো, টাকা পয়সার ব্যাপার, জয়া কখনো তোকে অভিযোগ করে না? এটা না হয় তোর বন্ধু জয়ের কাছ থেকে তুই জিজ্ঞেস করে নিবি, আমাকে জিজ্ঞেস করছিস কেন? আমি উঠি, হ্যাঁ? খুব টায়ার্ড না? নাও শরবতটা খেয়ে নাও। পলিসি করলো? কনফার্ম করেছে। নন ইলেকট্রনিক ব্র্যান্ডে গিয়েছিলাম, একটা ফ্রিজ কিনতে ডাউন পেমেন্ট দিতে হবে 8,000 টাকা, 3,000 টাকা করে মাসে মাসে কিস্তি দিতে হবে, 12 মাসে ক্লিয়ার। মাসে মাসে 3,000 টাকা? আমি চিন্তা করেছি আরও 2টা টিউশন করব। তোমার কষ্ট হবে না? না, কষ্ট হবে না, বরং আমার সময় কেটে যাবে। আমার ইনকামটা যদি একটু বেশি হতো তাহলে তোমাকে এসব ভাবতে হতো না, আর কিস্তি দিয়ে ফ্রিজও কিনতে হতো না। ফ্রিজ না হয় কিস্তিতে কিনলাম, কিন্তু তোমাকে বিয়ে করে আমি যে এককালীন এক আকাশ ভালোবাসা ডিপোজিট করেছি, সেটার খবর কি তুমি রাখো? গাড়ি বাড়ি দামি গহনা এগুলো আমার নেই, এগুলো নিয়ে কোনো আফসোসও নেই। তুমি আছো, এটাই অনেক। এখন শরবতটা খাও, সারা দিন কত কথা বলো ক্লায়েন্টদের সাথে, নাও এখন খাও। কি ব্যাপার, শরবত ভালো হয়নি? চিনি কম হয়েছে? চিনি নিয়ে আসি? তোমার হাতে বানানো শরবত, সেটাতে চিনি না দিলেও সেটা মিষ্টি। তাই বলো। এসব বানিয়ে বানিয়ে কথা বলার অভ্যাস তোমার আগে থেকেই, এসব বলে বলেই তো আমাকে পটিয়েছো। নাও, মেপে মেপে 4 চামচ চিনি দিয়েছি, এখন খাও, খেয়ে আমাকে ধন্য করো। তোমার মতো বউ যার আছে তার কোনো দুঃখ থাকা উচিত না, সেটা কি তুমি বোঝো? হয়েছে, এখন উঠো, উঠো উঠো, ফ্রেশ হও, শাওয়ার নাও, আমি টাওয়াল দিচ্ছি, টেবিলে খাবার দিও।
অবশেষে আপনি বিয়ের জন্য রাজি হলেন না? তোর মতো ঘরবর পেলে ফার্স্ট ইয়ারে থাকতেই বিয়ে করে নিতাম। তোর তো রাজকপাল। তা অবশ্য ঠিক, রাজকপাল। এই যে ফ্ল্যাটটা দেখছিস, এটা মহসিন আমার নামে করে দিয়েছে। পূর্বাচলে 2টো প্লট নিয়েছে, গত সপ্তাহে একটা পাজেরো। উফ, আমি বললাম লেক্সাসটা তো আছে, ও বলে না ওটা তো পুরনো হয়ে গেছে, ওটা চালানো যাবে না। আমার কি হচ্ছে জানিস, মহসিনের কাছে কোনো কিছু মুখ ফুটে চাইতে হয় না, চাওয়ার আগে এনে হাজির করে দেয়। আমার বরের অবশ্য মহসিন ভাইয়ের মতো এত টাকা পয়সা নেই। 2200 স্কোয়ার ফিটের একটা ফ্ল্যাট বুকিং দিয়েছে, আর একটা গাড়ি কিনেছে, তাও অনেক দামি না। কি হলো, এভাবে কি দেখছিস? তোর বিয়ের ডেটটা যেই টাইমে দিয়েছিস ওই সময়টা আমি আসলে দেশে থাকবো না, প্যারিসে যাব। মহসিনকে না করতে পারবো না। আচ্ছা শোন না, না আসতে পারলে কিছু হবে না, তুই মন খারাপ করিস না, তুই বল আমি আমি কি আনবো তোর জন্য প্যারিস থেকে, তুই বল। কিছু চাই না রে, তুই থাকলে ভালো লাগতো, আমাদের সব ফ্রেন্ডরা আসবে। আমি তো ভাবতেই পারিনি মহসিনের এত টাকা। ও মাই গড, এত টাকা! মিলি, আমার না অনেক কাজ পড়ে আছে, আজ আমার উঠতে হবে রে, আজকে যাই। চলে যাবে মানে কি? আসলি থাক, আমরা একসাথে লাঞ্চ করি, গল্প সল্প করি। আজ না রে, বিয়ের পর আমি আর আমার বর একসাথে আসবো, তখন খাবো। আজ উঠি রে। ঠিক আছে। ভাইয়া আপনি মনে হয় ভুল করছেন, আরেকবার কি একটু চেক করে দেখবেন? আপু, ভুল হওয়ার তো কথা না। এই ফ্রিজটা নিতে হলে ডাউন পেমেন্ট 18,000 টাকাই লাগবে, কিন্তু লেখা আছে। আমি আপনাকে বলেছিলাম 18,000, আপনি হয়তো শুনেছেন 8,000 টাকা। মানে না, ঠিক আছে, ভুল করার কথা না, অসুবিধা নেই। আমি বলছিলাম কি যে আচ্ছা মানে এটা তো অনেক দামি ফ্রিজ, জি। এর থেকে এরকমই সাইজের মধ্যে কম প্রাইসে? কম প্রাইসের কি কোনো আপনাদের ফ্রিজ আছে? জি জি আছে, আপনি আসেন আমি দেখাচ্ছি। রাত তো অনেক হলো, এখনো ফিরলে না যে? হ্যাঁ, ক্লাব হয়ে তারপরে ফিরবো। তোমার সাথে আজকে বান্ধবী কে আছে? তুমি এসে দেখে যাও। আমার তো এসে দেখার কোনো দরকার নেই। আমি একটা জিনিস বুঝি না মহসিন, তোমাকে কেন প্রতি রাতে ক্লাবে যেতে হয়? আচ্ছা, তুমি কি ফালতু ঘ্যান ঘ্যান করার জন্য আমাকে ফোন করেছো? না, আমি ঘ্যান ঘ্যান করতে তোমাকে ফোন করিনি। আমি যদি বলি তুমি আজকে ক্লাবে যাবে না, তখন? আমি ক্লাবে যাবই, যাবো মানে যাবই। ফাইন, তাহলে তুমিও শুনে রাখো, আজ রাতে আমি তোমাকে আমার রুমে ঢুকতে দেব না। স্ট্রেঞ্জ, আমার বাড়ি আর তুমি আমাকে বলছো ঘরে ঢুকতে দেবে না? আমার বাড়িতে থেকে আমাকেই হুমকি? হাউ ডিয়ার ইউ আর! ফোন রাখো। তোমার বাড়ি, তোমার বাড়ি, তোমার ঘর, আমি কে মহসিন? আচ্ছা, নতুন ফ্রিজ কি এত মজা লাগতেছে? এভাবে এক এক করে আমাদের সুখের পৃথিবী গুছিয়ে নিব। অবশ্য তুমি আমার পৃথিবী। ওরে বাবা, নিজেকে আমার বাংলা সিনেমার নায়ক মনে হচ্ছে, আর তুমি নায়িকা। আর আমাদের এই সিনেমার নাম হবে এক পৃথিবী প্রেম। কিন্তু সত্যি কথা বলতে কি,
আমার বারবারই মনে হয় যে আমি তোমার কোনো শখ আহ্লাদ পূরণ করতে পারি না। উফ, তুমি আবার এসব কথা শুরু করলে, চুপ করো না। না সত্যি এটা যে মিলির মতো তোমার যদি একটা সুজন, চুপ। আমার সব সময় এই ধরনের কথা শুনতে একদম ভালো লাগে না। দেখো ওরা যখন আমাদের বাসায় আসে আমার খুব লজ্জা হয়। আমাদের অভাব অনটনের সংসার এসব ওরা এসে দেখে, আমার সত্যি লজ্জা হয়। সুজন, সত্যি বলছি, আমার এসব শুনতে একদম ভালো লাগে না। আমি তোমাকে ভালোবাসি, এক ছাদের নিচে আমরা দুজন আছি, এটাই অনেক বড়। একদিন আমাদের সব হবে। মিলির মতো রাজপ্রাসাদ না হোক, ছোট্ট একটা ফ্ল্যাট হবে। গাড়ি দরকার নেই, আমরা একটা রিক্সা কিনে নিব। রিক্সাটাকে আমি চালাবো? হ্যাঁ, আর আমি রিক্সার পিছনে বসে তোমার গান শুনবো। হ্যাঁ, রিক্সাটা আমি চালাবো আর গান গাবো। ঢাকা শহর আইসায় আমার আশা ফুরাইছে, ঢাকা শহর আইসায় আমার আশা ফুরাইছে, লাল নীল বাতি দেখা নয়ন জুড়াইছে, ঢাকা শহর আইসায় আমার আশা ফুরাইছে। আচ্ছা, এর আগের চালানটার কি অবস্থা? সব কিছু আমাদের আন্টারে আছে স্যার। শোন, হোলি, মেহেদি সন্ধ্যা, বিয়ের অনুষ্ঠান, হলুদের অনুষ্ঠান সব কিছুতে তোদের কিন্তু থাকতে হবে। আর তোর এই কথা শুনে না আর এই কার্ড দেখে মানে আমার বিয়ের কথা মনে পড়ে যাচ্ছে। কাজী অফিসে তোরা দুজন বসেছিলি, সাথে আমি আর নীলা। নীলি তোর জন্য একটা লাল শাড়ি নিয়ে এসেছিল, আর তোর জন্য সাদা পাঞ্জাবি। সাথে কি ছিল? ও, 2টো মালা আর 3 কেজি মিষ্টি। আমার তো বারবার মনে হচ্ছে যে কাজী বিয়ে শেষ না করতে করতেই ওর বাবা এসে আগে হবে। হ্যাঁ, দারুণ থ্রিলিং ছিল কিন্তু ব্যাপারটা। তবে সব দোষ আমার। পাশ করে এখন পর্যন্ত ভালো চাকরি করতে পারছি না, এই জন্য হয়তোবা তারা আমার পরিচয়টা দিতে দ্বিধাবোধ করে, এটা আমি বুঝি। তাদের আদরের মেয়েকে যে গরিব হালে অভাব অনটনে রেখেছি, সেই জায়গার থেকে আসলে তাদের আক্ষেপের শেষ নেই। সুজন, আমি ভালো আছি। এই ঘরটা আমার খুব প্রিয়, হোক না ছোট। তুমি তো আছো, তুমি আমি একসাথে থাকবো, দুজন দুজনকে কখনো ছেড়ে যাব না, এমনটাই তো কথা ছিল, তাই না? জানিস, মিলিকে যখন দাওয়াত দিতে গেলাম, ও কি বলল? ও নাকি আমার বিয়েতে আসতে পারবে না, ও থাকবে প্যারিসে। ওখান থেকে নাকি আমার জন্য বিয়ের গিফট নিয়ে আসবে। ওর কথা শুনে মনে হলো আমার জন্য মনে হয় আইফেল টাওয়ারটা তুলে নিয়ে আসবে। এভাবে কথা বলিস না। মিলির যে হাজব্যান্ড, তার যে পরিমাণ ব্যাংক ব্যালেন্স, সে চাইলে আইফেল টাওয়ার নিয়ে আসতে পারে, কোনো সমস্যা নেই। মিলির সাজানো গোছানো ওই প্রাসাদের মতো বাড়িটাকে আমার জেলখানা মনে হয়। ওদের সেন্ট্রাল এসির বাতাসে আমার দম বন্ধ হয়ে আসে, আর তোদের খোলা জানালার বাতাসে মনটা সিক্ত হয়ে যায়। মানে তুই মিলির তাজমহলের সাথে আমাদের আসমানি কুটিরের তুলনা করলি। আমি একটু আসছি, তোমার কথা বল। তোরা যদি আমার বিয়েতে না আসিস তাহলে আমি ভীষণ কষ্ট পাবো। সত্যি বলতে কি, তোদের এই জমকালো পার্টিতে যেতে আমার একটু আনইজি লাগে। কি বললি তুই? তোরা আমার বন্ধু, আর এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। বিয়ে করে স্ট্রাগল করছি, আমি টিউশনি করছি, দুজনের খরচে বাসা ভাড়া, খাওয়ার খরচ হয়ে গেল, গুছিয়ে উঠতে পারছি না। মাঝে মাঝে হাঁপিয়ে উঠি। আমি সুজনকে বুঝতে দিই না, আমি আমার কোনো অনুযোগ অভিযোগ কখনোই বুঝতে দিই না। আমরা দুজনেই বিশ্বাস করি সংসারের ভালোবাসার থেকে বড় কিছুই নেই। আচ্ছা আচ্ছা, আমি
সিভিতে দেখেছিলাম, ভুলে গেছি। তোমার দেশের বাড়ি যেন কোথায়? জি, পাবনাতে। আচ্ছা। I am so sorry. You must be busy. হ্যাঁ, তা কিছুটা। তুমি হঠাৎ এই অসময়ে বলা নেই কওয়া নেই অফিসে চলে এলে, কি ব্যাপার? না মানে লাঞ্চ টাইম হয়ে গেছে তো ভাবলাম তোমাকে নিয়ে লাঞ্চে যাব, বাট তুমি তো ব্যস্ত। তুমি বসো না প্লিজ, বসো বসো। Sure. হ্যাঁ। Thank you. আচ্ছা, পরিচয় করে দিই, উনি হচ্ছেন আমার মিসেস মিলি। নাইস টু মিট ইউ ম্যাম। Nice to meet you too. কি নাম আপনার? জি, তুলিকা আমিন। বাহ, কি সুন্দর নাম, কি সুন্দর নাম না? কি পড়াশোনা করছেন? ফ্যাশন ডিজাইনের উপরে মাস্টার্স কমপ্লিট করেছি। বাহ, ভালো তো। তা আপনি যে জবটার জন্য এসেছেন, স্যার তো আপনাকে নিশ্চয়ই বলেছে যে এই জবের জন্য স্যারের সাথে আপনাকে ঘন ঘন বিদেশে ট্যুরে যেতে হবে। এনিওয়েজ, আপনার পাসপোর্ট আছে তো? আরে ডোন্ট ওয়ারি, না থাকলেও কোনো সমস্যা নেই। এই যে সামনে যে স্যারকে বসা দেখছেন, উনি আবার সুন্দর স্মার্ট মেয়েদের পাসপোর্ট ভিসা এগুলো করানো ওনার পক্ষে ওয়ান টুর ব্যাপার। আচ্ছা, বাই দ্য ওয়ে, আপনি কি ম্যারিড নাকি আনম্যারিড? মিলি প্লিজ শোনো, ওর সিভি দেখে ওকে এখানে রিক্রুট করা হয়েছে। তুমি কেন ওর পার্সোনাল ম্যাটার ইন্টারফেয়ার করছো? আমরা গল্প করছি মহসিন, গল্প। আমরা দুজনই তোমার কাছের মানুষ। সে পিএস হিসেবে তোমার খুব কাছে, আর আমি তো তোমার ওয়াইফ। আপনি তো দেখতে ভীষণ সুন্দর, খুব স্মার্ট, কোয়ালিফিকেশনও অনেক ভালো আপনার। আপনি তো অনেক ভালো জব ডিজার্ভ করেন। তো এত ভালো ভালো জব রেখে এইরকম একটা অফিসে এইরকম একটা লোকের পিএস হিসেবে আপনি কেন জবটা নিতে চাচ্ছেন? আসলে ম্যাম, কাজ তো কাজই, আর আমি কোনো কাজকে ছোট করে দেখি না। আর তাছাড়া স্যার আমাকে হাই স্যালারির অফার করেছে, তাই আমি কাজটা করবো বলে ডিসিশন নিয়েছি। তার মানে আপনি জব পেয়ে খুশি, উনি জব পেয়ে খুশি। আচ্ছা মিলি, তোমরা কিছু বলবার আছে? না, কিন্তু অনেক কিছু জানাবার আছে। তুলিকা শুনুন, গত 1 বছরে না হলেও কমসে কম 5 জন পিএস আমার হাজব্যান্ড চেঞ্জ করেছে। এর পিছনে কারণ আছে। এর পিছনে কারণ হচ্ছে, মনে করেন যে উনি কনফারেন্সের কথা বলে পিএসদেরকে নিয়ে দেশের বাইরে ট্যুরে যেতে চায়, একটু লোভ দেখায় শপিংয়ের এইটা সেটা। যারা তার লোভে পড়ে তারা তো গেছেই, যারা তার লোভে পড়ে না তারা নিজে থেকে রিজাইন করে দেয়, আর যারা তার লোভে পড়ে 2-3 মাস পর উনি নিজে কোনো না কোনো অজুহাত দেখিয়ে তাদেরকে স্যাক করে দেয়। অ্যাম আই রাইট মোহসিন? আচ্ছা মিলি, তুমি কি শপিং এ যাবে? তোমার টাকা লাগবে, টাকা দেবো। সি, মানে আমি জাস্ট মুখ দিয়ে কোনো কথাই বলতে পারি না, টাকা টাকা টাকা। মানে ওনার যে কত টাকা, তুলিকা বিশ্বাস করেন। দেখুন আপনি ওনার কপালটা দেখুন, ঘাম ছুটছে। মানে না, আমার টাকা লাগবে না, আমি জাস্ট ওনাকে ইনফরমেশনটা দিলাম, আমার টাকা লাগবে না। মিলি, ইটস গেটিং টু মাচ। Exactly, this is too much. Anyways, I think I should leave now. এক্স্যাক্টলি। সরি আসলে যা হয় আর কি, সুখে থাকতে ভূতে কি লয়। আমারও কিছু করার নেই, কি করব বলুন। মানে ও তো সারাদিন একা একা থাকে, তাই ডিপ্রেশন থেকে এরকম হচ্ছে, একটু মানসিক সমস্যা। আমি ডক্টর আইমান সাইকিয়াট্রিস্টের সঙ্গে কথা বলেছি, হোপফুলি ঠিক হয়ে যাবে। স্যার, আমি মনে হয় বিষয়টা বুঝতে পেরেছি। আর তাছাড়া আমি আমার ফ্যামিলি থেকে যা শিখেছি তাতে বোধহয় আমার এই কাজটা করা সম্ভব হবে না। আই এম সরি স্যার। শোনো না, তো আমার বিয়ে, ওর বিয়েতে কি পরবো, তাছাড়া সব ফ্রেন্ডরাও আসবে। চিন্তা করছি কি গিফট দিব। ফুল দিয়ে দাও, একরাশ গোলাপ। ফুলের থেকে তো ভালো গিফট হতে পারে না। তুমি না সবসময় ফান করো। একটা ভালো গেট টুগেদার, বিয়ে, জন্মদিনের অনুষ্ঠানে গেলে
ভালো একটা গিফট দিতে হয়, ভালোভাবে একটু যেতে হয়, গহনা শাড়ি ঠিক মতো না গেলে মানুষ কি বলে বলো? আর তাই ব্যস্ততার অজুহাতে এরকম উৎসব অনুষ্ঠান তুমি এড়িয়ে যাও। মাস শেষে বাড়ি ভাড়া দেবার পর যেটা থাকে সেটা দিয়ে সংসার খরচ আর খাবার খরচ। তার থেকে যে টাকাটা জমে সেটা কম কিসের বলো? না, তুমি হিসেব করে খরচ করো, কিন্তু টেনে টুনে সংসার চালিয়ে তারপর তুমি যে কিভাবে টাকা জমাও এটা না আমি বুঝতে পারি না। তুমিও তো মাস শেষে টাকা জমিয়ে আমার হাতে দাও। এটা সত্যি যে আমাদের খুব সচ্ছলতা নেই, তোমার আর আমার খুবই অল্প টাকার বেতনের চাকরি, কিন্তু দেখো এই অল্প টাকায় আমরা অনেক ভালো আছি। আর সেই অল্প টাকায় দেখো আমরা কত ঘুরছি, মুভি দেখছি, কাবাব নান খাচ্ছি, কম কি বলো? মাঝে মাঝে না আমি খুব অবাক হই যে তোমার মতো একটা মেয়ে আমার মতো একটা মানুষের সাথে কিভাবে সংসার করছে। কোনো চাহিদা নেই, অভিযোগ নেই, অনুযোগ নেই। অভিযোগ নেই মানে? অবশ্যই অভিযোগ আছে। কি অভিযোগ? এই যে এইমাত্র বললে এটা তোমার সংসার, এটা কি আমার সংসার না? ও, তাই বলেছি নাকি? জি, আপনি সব সময় বলেন আমার সংসারে তোমার কত কষ্ট, আমার সংসারে এটা নেই ওটা নেই ইত্যাদি ইত্যাদি কত কিছু। আচ্ছা ঠিক আছে, এখন থেকে আমার সংসার বলবো না, বলবো তোমার সংসার। তোমার সংসারে ওভেন নেই, তোমার সংসারে মেহমানদের বসতে দেওয়ার মতো ভালো সোফা নেই, ঠিক আছে? না, এবারও তুমি ঠিক বলনি। মানে ভুল কি বললাম? বলতে হবে আমাদের সংসার। আমাদের সংসারে দুটো ঘর আছে আর ভালোবাসা আছে, এটাই অনেক। আসলে জয়া, সুখী হতে মানুষের জীবনে টাকার ভূমিকা কতটুকু? এই আমাদের যতটুকু আছে তাতেই সুখে থাকা যায়। মিলির কথা শুনে কি মনে হয় জানো? মানে সুখ আসলে টাকা পয়সা ধন সম্পদ এসবের মধ্যেই। ওর সাথে কথা বললেই ব্যাংক ব্যালেন্স, টাকা পয়সা, গহনা, শাড়ি এগুলো নিয়ে কথা বলে। আর তুমি জানো না মিলির হাজবেন্ডের ব্যাংকে কত কোটি কোটি টাকা আছে। আমার মনে হয় এরকম একটা ধনকুবের সঙ্গে যদি তোমার বিয়ে হতো তুমি খুব 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 সুখী হতে। ধনকুব? এই কুমির কথা শুনে মনে হলো ওর হাজবেন্ড একটা কুমির। হ্যাঁ কুমির তো, টাকার কুমির, টাকার কুমির। ব্যাংকে যে তার কত কোটি কোটি টাকা আছে মহসিন ভাই সেটা নিজেও জানে না। আর মিলিকে দেখলে আমার একটা গানের কথা মনে পড়ে, মনে হয় আমি গানটা গাই। কি? মিলিকে দেখে তোমার গান গেতে মন চায়? ভার্সিটিতে প্রেম করলে আমার সাথে, বিয়ে করলে আমাকে, আর অন্য আরেকজনের ওয়াইফকে দেখে তোমার গান গেতে মন চায়? ব্যাপারটা কিন্তু আমি সোজাভাবে মেনে নিলাম না। আর শোনো না গান, শোনো। সুজাতাই আজ শুধু সবচেয়ে সুখে আছে, শুনেছি তো লাখপতি স্বামী তার। হিরে আর জহরতে আগাগোড়া মোরা সে, গাড়ি বাড়ি সব কিছু দামি তার। কফি হাউসে সেই আড্ডাটা আজ আর নেই, আজ আর নেই। কোথায় হারিয়ে গেল সোনালি বিকেলগুলো সেই, আজ আর নেই। লা 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 লা। শোন, এখানে সীতাহার আছে, তারপরে চিক আছে, গজমতি আছে, সাতনরি আছে, তো যেটা খুশি নে। আর এই যে এটা দেখছিস, এটা আমার কাবিনের সময় আমার শাশুড়ি আমার গলায় যখন পরায় তখন কানের কাছে ফিস ফিস করে বলছিল, বৌমা এটা কিন্তু 24 ক্যারেট। এনিওয়েজ, তোর যেটা পছন্দ তুই নিয়ে যা। আরো 100 ভরি লকারে আছে, সবগুলো তোর পরা হয় না, নে। 100 ভরি? আরে আর বলিস না, মহসিন হচ্ছে একটা গোল্ড ফ্রিক লোক, মানে গোল্ড কেনার নেশা। আমি যতই বলি না কিনবো না কিনবো না কিনবো না, মানে এমন এমন জিনিসপত্র নিয়ে আসে আমি নামও জানি না। এনিওয়েজ, তুই কি ডায়মন্ডের কিছু নিবি? না না, ডায়মন্ড লাগবে না, স্বর্ণের হলেই হবে। আচ্ছা মিলি, তোর কাছ থেকে যে হারটা নিয়ে পড়ছি
তুই কিন্তু তোমাকে বলিস না, তোর কাছে তো কখনো আমি কোনো কিছু লুকাই না। আর ওখানে তো আমাদের অন্য ফ্রেন্ডরাও আসবে। আমি যদি কোনো গহনা না পরে যাই, ওরা মনে করবে সুজন আমাকে কখনো কোনো কিছু কিনে দিতে পারে না। আমি না এটা নেই, এটা সিম্পল আছে। এটার কত ভরি হবে কেমন দেখি? চার ভরির মতো 2 লাখ? তুই শিওর এটা নিবি? আই মিন এইটা নিস না, তুই এইটা নে না, এইটা বেশি ভালো। না না, এটা অনেক ভারী, এটা না সিম্পল আছে, এটাই নেই। শোন, মানে এইটা বেশি সুন্দর। এইটা এটা এটা ভাল লাগবে না, এটা ট্রেডিশনালও আছে। কিছু হবে না, শোন আমি এটা নেই, তুই একদম চিন্তা করিস না। আমি অনুষ্ঠানের পরে ফিরিয়ে দিব তোকে। দে। শোন না, তুই কিন্তু একদম ভাবিস না, আমি অনুষ্ঠানের পরের দিনই তোকে ফিরিয়ে দিব। আচ্ছা, তোকে একটা কথা জিজ্ঞেস করি, মানে টাকা পয়সা ছাড়া তো জীবন চলে না। যতই তুই ভালোবাসা আঁকড়ে ধরে রাখিস না কেন, আক্ষেপ তো হয় না? সুজনের বেতনের টাকা দিয়ে হিসাব করে চলতে হয়। খুনছুটি হয় মাঝের মধ্যে, কিন্তু সুজন আমাকে অনেক ভালোবাসে, আমরা ভালো আছি। আসসালামু আলাইকুম। আপনারা? ওয়ালাইকুম আসসালাম। আমরা গোয়েন্দা অফিস থেকে এসেছি। কি ব্যাপার বলুন তো? ব্যাপারটা হলো যে আপনার লাক্সারিয়াস লাইফ, আপনার সোর্স অফ ইনকাম নিয়ে আমাদের অফিসে একটি কমপ্লেন আছে। অবশ্য সেটার তদন্তও চলছে। আপনি আগামী পরশুদিন সকাল 10টা বাজে সরাসরি আমাদের অফিসে হাজির হবেন। এই নিন সুমন। জি, কিন্তু আসলে আমি ঠিক এর কথা এখন না, অফিসেই কথা হবে। ইয়েস, চল। তোমাকে অসম্ভব সুন্দর লাগছে। এই হাতটা কোথায় পেলে? কিনেছি ইমিটেশনের। ও, ইমিটেশনের। আমাকে সত্যি অনেক সুন্দর লাগছে। এরকম একটা সোনার হার যদি আমি তোমাকে কিনে দিতে পারতাম। চল না একটা সেলফি তুলি। হ্যাঁ, ছবি? সত্যি তোমাকে অসম্ভব সুন্দর লাগছে। দেখে কি মনে হচ্ছে জানো? মনে হচ্ছে পূর্ণিমার চাঁদ কক্ষপথ ভুলে আমার ঘরে এসে পড়েছে। হয়েছে তো, আর কত দেখবে? চলো। শেষ? চলো। সরি, এক্সকিউজ মি, তুমি কি বললে? মাতাল বলেছো আমাকে? বলেছি আমি মাতাল? তুমি মাতাল। না, আমি মাতাল না। তোমার হাজবেন্ড মাতাল না। তুমি মাতাল।
যে প্রতি রাতে মদ খেয়ে সে বউ পেটায়, সে মাতাল না? তাকে মাতাল বলা যাবে না? না, যাবে না, যাবে না, চুপ, get out. Get out. I'm not drunk. আমি মাতাল না, আমি মাতাল না, মাতাল আমি ওই পা ব্যথা হয়ে গেছে, হাঁটতে হাঁটতে। সমস্যা আমি কোনো কিছু তো পাচ্ছিও না। আচ্ছা তুমি এক কাজ করো, এখানে 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 দাঁড়াও তুমি। হ্যাঁ, তুমি এখানে দাঁড়াও, আমি ওই যে সামনে দেখি ওইখানে মনে সিনজি পাওয়া যাবে, আমি আসছি। ঠিক আছে, হ্যাঁ। ঠিকই বলেছ। তোমাকে তোমাকে কিছুই বলা যাবে না। বিজনেসের ট্রিপের নাম করে অফিসের সুন্দরী সেক্রেটারি নিয়ে যখন তুমি দেশ বিদেশে ঘুরতে যাও, তখনও তোমাকে কিছু বলা যাবে না। আমি যদি কখনো বলি আমাকে সাথে করে নিয়ে যাও, 100টা অজুহাত তুমি আমাকে দেখাও, তোমাকে তখনও কিছু বলা যাবে না। আমি এখন মিলিকে কি বলবো? আমি মিলির কাছ থেকে যে হারটা এনেছিলাম তোমাকে আমি বলিনি, ভেবেছি তুমি শুনলে কষ্ট পাবে, তাই বলেছিলাম ইমিটেশনের। দেখো, আমি একদম রাগ করিনি। তুমি আমার কাছ থেকে কথা আড়াল করেছো, অসুবিধা নেই। তবে এতটুকু বুঝতে পারছি যে হার চিন্তার কথাটা যদি তুমি মিলিকে বলো, এই কথাটা মিলি বা মহসিন ভাই কেউ বিশ্বাস করবে না। আমি এখন মিলিকে কি বলবো? একটা কাজ করি, আমি তো আমাকে খুলে বলি ব্যাপারটা, ও একটা না একটা বুদ্ধি দিবে। লাভ নেই, তোমাও একই কাজ করবে, বিশ্বাস করবে না। কারণ অর্থহীন মানুষকে কেউ শর্তহীনভাবে বিশ্বাস করে না। আমি তো মিথ্যা বলছি না। আমি জানি তুমি মিথ্যা কথা বলোনি। আচ্ছা, তুমি এক কাজ করো, তুমি তোমাকেই পুরো ব্যাপারটা খুলে বলো। একজনকে সত্য বলা উচিত, বলতে হবে। শুনো না, মিলি বলেছিল ওর হারটার দাম 2 লক্ষ টাকা। আমরা যদি একই রকম একটা হার বানিয়ে দিই, ও কি বুঝতে পারবে? হ্যাঁ, 2 লক্ষ টাকা? এত টাকা কিভাবে? আমি বলেছিলাম কালকে ওকে বিয়ের পরে আমি হারটা ফেরত দিয়ে দিব। এখন আমি কি করব? ঠিক আছে, এত ভেঙে কোনো একটা ব্যবস্থা হবে। টাকা তো অ্যারেঞ্জ করতে হবে, 2 লক্ষ টাকা। আমি তোমাকে অনেক ভালোবাসি বলছি, অনেক বেশি ভালোবাসি। আর এত ভালোবাসি বলি তো
আজ পর্যন্ত সব কিছু মুখ বন্ধ করে সহ্য করে আছি। কখনো কখনো তোমার কাছে কোনো কিছু জিজ্ঞেস করি না। তোমার এত অর্থ, বৃত্ত, প্রাচুর্য, তোমার আয়ের উৎস কোত্থেকে আসে আমি কখনো জিজ্ঞেস করি না। তার মানে তুমি ভেবো না যে আমি কিছুই জানি না। আমি সব জানি, সব জানি। তুমি এই অর্থ, বৃত্ত, প্রাচুর্যের বাইরে থেকে একটু এসে আমার আমিকে দেখো, একটু দেখো মোস। যখনই আমার আমিকে দেখবে তখন বুঝবে এই আমি কতটা নিঃস্ব, কতটা একা। জব্বর মারাচ্ছস, মনটা খুশি হয়ে গেল। যা, তোকে 3 দিন ছুটি দিয়ে দিলাম। কিরে জয়া, কেমন আছিস? তোমা, কি হয়েছে, কান্না করছিস কেন? সর্বনাশ হয়ে গেছে তোমা। সর্বনাশ? সুজনের কিছু হয়েছে? তোর বিয়ে থেকে ফেরার পথে আমার গলায় যে হারটা ছিল ওটা চিন্তায় হয়ে গেছে তোমা। ওই হারটা আমি মিলির কাছ থেকে চেয়ে এনেছিলাম তোর বিয়েতে পরবো দেখে। কি বলছিস? ওই হারটার দাম 2 লক্ষ টাকা। ও মাই গড! এত টাকা দিয়ে তো আমি হারটা বানিয়ে দিতে পারবো না। এখন কি করবো আমি বুঝতে পারছি না। সুজন অনেক টেনশন করছে। টেনশন তো আমারও হচ্ছে জয়া। মিলি যদি মনে করে তুই সবকিছু বানিয়ে বলছিস। সুজন আর আমি এই কথাটাই চিন্তা করছিলাম। তুই কিছু বল প্লিজ, আমাকে একটু বুদ্ধি দে। কি করব সেটা আমিও বুঝতে পারছি না। তুই একটা কাজ কর, থানায় ইনফর্ম কর, একটা জিডি করে রাখ। আমি আসি, তারপর আমরা ভেবে চিন্তে দেখি কি করা যায়। কি ব্যাপার, এই সাত সকালে তুমি ছাদে এসে দাঁড়িয়ে আছো কেন? আমার বেডটি দাওনি কেন? আচ্ছা, তুমি তো জানোই আমি প্রতিদিন অফিসের পর ক্লাবে যাই, ড্রিঙ্ক করি। ক্লাব থেকে বাড়িতে এসে আমি যা বলি বা করি সেগুলো কিছুই আমার মনে থাকে না, জানো না তুমি? তারপর এরকম মুখটা বানিয়ে রাখবার মানেটা কি আমাকে বলবে একবার? খবরদার শোবে না তুমি আমাকে মহসিন। আচ্ছা আচ্ছা ঠিক আছে বাবা, আমি যখন টক্সিকেটেড থাকি বা সেন্সে থাকি না তখন তুমি আমার কাছ থেকে দূরে থেকো, বাট এখন তো আমি সেন্সে আছি, এখন কেন দূরে যাচ্ছ? আমার পক্ষে যদি সম্ভব হতো না মহসিন, আমি অনেক আগেই তোমাকে ছেড়ে অনেক দূরে চলে যেতাম। এর আগেও অনেকবার দিয়েছো, কিন্তু কখনো তো বাড়ি ছেড়ে এক পাও বেরোনি। যাইনি কজ আই লাভ ইউ, গড ড্যাম ইট। যাইনি কারণ আমার বাবা মার মুখের দিকে তাকিয়ে মানুষ মানুষ ভাবে কি আমি একটা স্বর্গের রাজমহলে আছি। বলো তো মহসিন, আমি কোথায় আছি? আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি আমাকে একটা কথা বলবে, তুমি কখনো আমার কাছে কিছু চেয়েছো কিন্তু পাওনি বা আমি দেইনি, এমন তো কখনো হয়নি। আর
মানুষ মাত্রই তো ভুল ভ্রান্তি হতে পারে, আমিও তো একজন মানুষ। ইনাফ ইজ ইনাফ। আর কত ভালো মানুষের অভিনয় করবে তুমি? এই যে ভালো মানুষের মুখোশটা নিয়ে রাস্তাঘাটে চলাফেরা করো না, 1 মিনিট, আমার জাস্ট 1 মিনিট লাগবে তোমার এই ভালো মানুষের মুখোশটা খুলে নিয়ে আসতে। হ্যালো মিলি, বল। হ্যাঁ তমা শোন না, আরে আমি জয়াকে লাস্ট 3 মাস ধরে কল করছি কিন্তু ওর ফোনটা বন্ধ। প্রথম দিকে রিং যেত, আমার কাছে তো মনে হচ্ছে যে আমি কল করি বিধায় বোধ হয় ও নাম্বারটা চেঞ্জ করেছে। তুই কি কিছু জানিস? মানে আমার বিয়ের পর তো সুজন আর জয়ের সাথে তেমন কোনো যোগাযোগ হয়নি। তুই এক কাজ করতে পারিস, ওদের বাসায় গিয়ে দেখা করে আয়। আমি গিয়েছিলাম গতকালকে ওর বাসাতে, কিন্তু গিয়ে দেখি ওর বাসায় তালা মারা। কি করি বলতো একটু? তাহলে তো আর যোগাযোগের কোনো রাস্তা দেখছি না। তোমা তুই তুই প্লিজ বন্ধু একটু বোঝার চেষ্টা কর। মানে আমার খুবই দরকার জয়াকে, খুবই দরকার। বুঝতে পেরেছি, তেমন সিরিয়াস কিছু না হলে আসলে তুই আমাকে এভাবে বলতি না। আমার মনে হয় ওরা কোনো ঝামেলায় পড়েছে, যার কারণে যোগাযোগ করতে পারছে না। কিন্তু তোমার জয়ের সাথে আমাকে যে করেই হোক দেখা করতে হবে। ওকে, আমি রাখি। আচ্ছা। আশ্চর্য, 3টা মাস ধরে তোরা লাপাত্তা। তোদেরকে ফোনে পাওয়া যাচ্ছে না, আমি তোদের বাড়িতে গেলাম, তোদের বাড়িতেও তোরা নেই। তো আমাকে জিজ্ঞেস করলাম, ও তোদের খবর জানে না। মে আই নো যে কাহিনী কি? না মানে মিলি,
জয়া ভয়ে আর লজ্জায় আসলে তোকে অ্যাভয়েড করছিল। মানে লজ্জা কিসের ভয়? না মানে যে হারটা তোমার বিয়েতে পড়বে বলে তোর কাছ থেকে নিয়েছিল। আরে আমি ওই হারটার কথা বলার জন্যই তো জয়াকে খুঁজছি। মিলি, একটা অ্যাক্সিডেন্ট ঘটে গিয়েছিল, তো আমার বিয়ে থেকে ফেরার পথে ছিনতাইকারীরা তো হারটা নিয়ে যায়। হ্যাঁ মানে দোষটা আমারই ছিল। অনেক রাত হয়ে গেল, ওকে দাঁড় করে সামনে গেলাম সিএনজি আনার জন্য, এসে দেখে এই ঘটনা ঘটে গেছে। বিশ্বাস কর, আমরা মিথ্যে কথা বলছি না। ছিনতাইকারীরা ছুরি ঠেকিয়ে তোর হারটা নিয়ে চলে যায়। তা এই কথা বলার জন্য এতদিন পর কেন এলি তোরা? মানে কি মিলি, তুই কি আমাদের কথা বিশ্বাস করতে পারছিস না? কি ব্যাপার, কথা বলছিস না কেন? দেখ মিলি, এই গত 3 মাস আমরা টাকা জোগাড় করে তোর যে হারটা ছিল ঠিক অবিকল একই রকম হার বানিয়েছি তোকে ফেরত দেবো বলে। ওটা তো আমি ফেরত নেব না। কেন? তোর কাছ থেকে যে হারটা নিয়েছিলাম সেম ওরকম হারই বানিয়েছি। তুই একটু দেখ, একটু সোনা কম নেই। আমার কাছে পিকচার ছিল, ওই পিকচার দেখেই বানিয়েছি, হুবহু একদম সেম। কিন্তু ওটা তো আমি ফেরত নেব না। কেন নিবি না? কেন নিবি না কেন? আমার কিন্তু মিলি খুব গায়ে লাগছে, খুব গায়ে লাগছে। সুজন, লিসন, মানে এই হারটা বানাতে না অনেকগুলো টাকা লেগেছে, আর এই টাকাগুলো তোরা দুজনে অনেক পরিশ্রম করে কামিয়েছিস, জোগাড় করেছিস। মানে তোদের লুক এট ইউর ফেস ম্যান, তোরা ক্লান্ত, আমার মায়া লাগছে, আমি নেব না এটা। আমরা ক্লান্ত হলেও মানসিকভাবে অনেক শান্তি পাচ্ছি যে তোর হারটা ফেরত দিতে পারছি। আরে বাবা, ওটা আমি ফেরত নেব না। তোর এত কথা বলার কি আছে? এত কথা বলার কি? এই হারটা তোর, এটা রাখ, তোর হার এটা। এটা আমার হার না। আরে বাবা বললাম তো এটা তোর হার না, তোর হারের মতো আমি হার বানিয়ে নিয়ে এসেছি, ঠিক আছে? এটি সত্যি কথাটা বলে আমি হারটা ফেরত দিচ্ছি, মিথ্যে কথা বলে আমরা হার ফেরত দিতে আসি নাই। সুজন, উইল ইউ প্লিজ শাট আপ এন্ড লিসেন টু মি? মানে এই নেকলেসটা আমার না, মানে জয়া, তুই আমার কাছ থেকে যে নেকলেসটা নিয়েছিলি সেটা ইমিটেশনের ছিল। কি বলছিস? ইমিটেশন? হ্যাঁ, ইমিটেশন। জয়া, তোর মনে আছে? মানে ওই দিন আমি অনেকগুলো হার তোর সামনে রেখেছিলাম, বলেছিলাম তোর যেটা পছন্দ তুই নে। তুই এরকম দেখতে যেই হারটা সেটাই পছন্দ করেছিলি এবং আমি বারবার তোকে না করছিলাম। আমি না এটা নেই, এটা সিম্পল আছে। এটার কত ভরি হবে কেমন দেখি? 4 ভরির মতো 2 লাখ। তুই শিওর এটা নিবি? আই মিন এইটা নিস না, তুই এইটা নে না, এইটা বেশি ভালো। না না, এটা অনেক ভারী, এটা না সিম্পল আছে, এটাই নেই। শোন, মানে এইটা বেশি সুন্দর, এইটা ভাল লাগবে না, এটা ট্রেডিশনালও আছে। কিছু হবে না, শোন আমি এটা নেই, তুই একদম চিন্তা করিস না, আমি অনুষ্ঠানের পরে ফিরিয়ে দিব তোকে। ইমিটেশনের চকচকে রং সোনার সাথে মিশে সোনার মতোই দেখায়। কেউ তো কষ্টি পাথর দিয়ে যাচাই করতে যায় না। জয়াকে এই হারটা দেওয়ার পর থেকে কেমন যেন অস্থির লাগছিল, খারাপ লাগছিল, আর এই জন্যই তো আমি জয়াকে খুঁজছিলাম, সত্যি কথাটা বলার জন্য। টাকাই সব সুখের মূল, এই কথাটা মহসিন আমার মস্তিষ্কে নিউরনে এমনভাবে দিয়ে দিয়েছিল আমি আর সেখান থেকে বের হতে পারিনি। আমাদের সব কিছু আছে, সব, কিন্তু তবু কোথায় যেন সুর নেই, ছন্দ নেই। আবেগ অনুভূতিহীন জীবনে আস্থা, ভালোবাসা, শান্তি কিছুই নেই। মরীচিকার পিছনে ছুটতে ছুটতে সুখ সুখ নামে সোনার হরিণটা কোথায় যেন হারিয়ে গেছে। টাকা পয়সা, সম্পত্তি,
বাহ্যিকভাবে সামাজিকভাবে একটা মানুষকে প্রতিষ্ঠিত করতে পারে, কিন্তু অন্তরে যে সুখ সেটা কখনো দিতে পারে না। এসব কি বলছিস তুই? জয়া, সুজনকে বিয়ে করে তুই একদমই ভুল করিসনি। তোরা জানিস, বিয়ের এত বছর পর্যন্ত আমি আর মহসিন কেউ কারো আনন্দ, আবেগ, ভালোবাসা এগুলো সঙ্গী হতে পারিনি। মিলি, তুই যে এত অসুখী, তোকে কখনো দেখে বুঝতে পারিনি। কারণ আমার অসুখী এই জীবনের গল্পটা তোদের সামনে আনতে চাইনি। ঝলমলে চকচকে জীবনের পিছনে একটা অসুখী জীবন লুকিয়ে আছে। আমাদের দুজনের মধ্যে না আছে আত্মার টান, না আছে ভালোবাসার টান, শুধু আছে ঐশ্বর্যের অহংকার আর মিথ্যে সুখের গল্প, যেখানে সুখ নামের কোনো অস্তিত্ব নেই, যেখানে সুখ নামের শব্দটির কোনো অস্তিত্ব নেই। তাহলে এটা আমি কি করব? এটা কি করব মানে কি? এটা তোর, এটা হচ্ছে আসল স্বর্ণের নেকলেস, যেটা তোরা দুজন পরিশ্রম করে বানিয়েছিস। আরে আমার যেটা ছিল ওটা তো ছিল নকল, ইমিটেশন, মেকি। এটা তোর, আর এটা তোর গলায় ভালো মানাবে। আয় ওঠ, আয় ওঠ, দাঁড়া দাঁড়া দাঁড়া, আয় আয়। দেখ তোর বউকে কত সুন্দর লাগছে, দেখ দেখ না, আরে আরে দেখ